আমি অত্যন্ত আনন্দিত। আসলে আপনারা পার্ট অফ দ্য গভর্নমেন্ট ইটসেলফ, কারণ আপনারাই সেক্রেটারি সমস্ত প্রশাসনিক সমস্ত উন্নয়ন কর্মের একটা প্রাণকেন্দ্র, এবং আপনাদের এখান থেকে সংবাদ সংগ্রহ করেন সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় পর্যায়ে বলুন এবং মানুষের জীবনযাত্রার উপর যে প্রভাব ফেলে সেটার গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখতে পাই ডেইলি। বিভিন্ন বিষয়ে আপনারা তথ্য পরিবেশন করেন, এটা বিভিন্ন নিউজ পেপার, ইলেকট্রনিক হোক বা প্রিন্ট মিডিয়াতে যায়। সেই হিসাবে আমি আপনাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি যে আপনারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে সেটা, কারণ উন্নয়নের সব জিনিসই, যে কোনো জিনিসই স্বচ্ছতা এবং জবাবদিহিতা দরকার। এই জন্য কিন্তু আপনারা অনেকটা থার্ড আইয়ের মতো, মানুষের দুইটা চোখ আছে, একটা থার্ড আই মানে আরেকজন যদি আমাকে পয়েন্ট আউট করে যে আমি কি করছি এবং ভুল ত্রুটিটা কী হচ্ছে সেটা সংশোধন। আমরা কিন্তু মোটামুটি কিন্তু এই যে অন্তর্বর্তী ওপেন টু ক্রিটিসিজম, আমার সঙ্গে ভ্যাট করেছি সেখানে বহু কথাবার্তা হচ্ছে, এখনও হচ্ছে, তারপরে আবার বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি, কিছু যদি ভুল হয় কিছু কিছু আমাদেরও আড়ালে চলে যায়, তখন হয়তো আপনারা যখন বলেন তো আমরা চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস করার। একটা জিনিস মনে রাখবেন, মানে যে কোনো আপনার পাবলিক পলিসি যেটা বলি, সরকারের গুরুত্বপূর্ণ কাজ সব সময় কিন্তু পপুলার ডিমান্ডে করা যায়, এটা আপনারা লক্ষ্য করবেন। আমাকে এখন বলছে অনেক আমার অর্থনীতিবিদ, অনেকে বেশিরভাগ আমার ছাত্র, সব ট্যাক্স কমিয়ে দেন, ভ্যাট কমিয়ে দেন, ইনকাম ট্যাক্স কিন্তু রাজস্ব বাড়ান। আমি সামনাসামনি হলে বলতাম রাজস্ব বাড়াবো কীভাবে বলতো, তুমি বলছো ভ্যাট কমিয়ে দাও, ঠিক আছে ভ্যাটের চাপটা একটু কমানো দরকার, ইনকাম ট্যাক্স হয়তো একটু বাড়াবো, কাস্টমাইজ রেশনালাইজ করবো। আবার এদিকে বলছে আপনারা রাজস্ব বাড়ান, বাংলাদেশ হলো রাজস্ব খাতে সবচেয়ে ট্যাক্স জিডিপি অনেক লো। তখন বলে হ্যাঁ এটা বাড়ানো উচিত এবং এটা বাড়ানো উচিত। অনেক সময় কেতাবি কথাবার্তা হয় এবং অনেকের দুঃখ আমি জানি যে তারা নাকি বলেছে এই যে অর্থ উপদেষ্টা এবং প্ল্যানিং, সে আমরা এত কিছু কথাবার্তা বললাম তো ইমপ্লিমেন্ট তো করছে না, কিছু ইমপ্লিমেন্ট যে হচ্ছে না তা না। আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমি একটু সব কিছু কিন্তু সবিশেষ বলি না, কারণ কতগুলি ইমপ্লিকেশন আছে, মানে যেগুলি বলি সেগুলি হয়তো তখন আপনার নিউজ পেপার যেগুলি সবসময় জানার কথা নেই বা সেটা করি। আজকের বিষয়বস্তু যেটা আপনার যেটা বললেন যে রেমিটেন্স, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে এই বিষয়টার প্রতি দৃষ্টিপাত করার, কারণ রেমিটেন্স কিন্তু নেট ফরেন এক্সচেঞ্জ যেটা আর্ন করি, রেমিটেন্সের অন্য। অনেকে আরএমজিরা বলে যে তারা নাকি সবচেয়ে বেশি আর্ন করে, কিন্তু আপনি যখন ব্যাক টু ব্যাক এলসিডি যেসব ইম্পোর্ট হয় সে যদি নেট আউট করেন সেটা রেমিটেন্স হলো সবচেয়ে বড়, এবং তাদের প্রতি সরকারের খরচ একেবারে ন্যূনতম, যা খরচ করে তারা কিন্তু সবাই নিজেদের পার্সোনাল। অতএব যেটা যেটা তারা পাঠায় সেটার অপরিসীম গুরুত্ব আমরা এখন দেখতে পাচ্ছি। 2 বিলিয়নের বেশি আমরা মাসে আসছে, এবং বৎসরে এখন মোটামুটি কিন্তু একটু কনফিডেন্স আসছে লোকজনের, এবং হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে তারা ব্যাংকিং চ্যানেলে পাঠায়। সবই যে ব্যাংকিং চ্যানেলে পাঠায় না, আবার এখানে এগ্রিগেটর আছে, যাকে আমি ওটাতে আর যাচ্ছি না। দুবাই বসে $100 মিলিয়ন কিনে রাখে, তা বিক্রি করে। আর সবচেয়ে বড় হুন্ডির মধ্যে সব টাকা আসে না, কারণ ওটা বাইরেই থেকে যায়, বহু লোকজন রেখে দেয়, আপনাকে টাকাটা পাঠায়। ওই যে আছেন না, আপনাকে মেসেজ দিল, একটা হুন্ডা করে চট করে মোটরসাইকেল করে সকালবেলা দিয়ে চলে গেল, কিন্তু আসলে তো ডলারটা আসে না বা পাউন্ড স্টার্লিংটা আসে না। কারণ না আসার ফলে কী হয়, আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। আর আপনারা জানেন যে ফরেন কারেন্সি ইজ এ ব্যাকআপ অফ আওয়ার, টাকা ছাপানোর একটা ব্যাকআপ, গোল্ড, ফরেন কারেন্সি, ফরেন রিজার্ভ, এইগুলো। তাছাড়া কিন্তু আমাদের ক্যাপাসিটি, অর্থনীতির যে একটা সক্ষমতা, ম্যাক্রো ইকোনমিক যে আপনার ব্যালেন্স, সেটা কিন্তু অনেক কিছু কমে যায়। এটা কিছুদিন আগেও দেখতেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ। কারণ হুন্ডি এবং আমাদের রপ্তানি কিন্তু বেড়েছে, আমদানিও কিছু বেড়েছে, তার ফলে আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, এবং মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা আসছে। একেবারে পুরোপুরি চলে আসছে সেটা বলবো না, বাট মোটামুটি কিন্তু কিছুটা স্থিতিশীলতা আসছে।
আর যারা রেমিটেন্স যারা পাঠায় তাদের বাংলাদেশের যারা রেমিটেন্স পায় তারা কিন্তু অত্যন্ত আমি বলবো কি এক্সপ্লয়েটেড অনেকটা। কোনো পৃথিবীর কোনো দেশই কিন্তু 4-5 লক্ষ টাকা দিয়ে যায় না। এই নেপাল বলুন, ইন্ডিয়া বলুন, ইন্দোনেশিয়ান বলুন, যারা যায় এত টাকা দিয়ে কিন্তু কেউ যায় না। এটার মূল কারণটা দেশে যারা পাঠায়, যারা এজেন্ট, তারা কিন্তু বেশিরভাগ টাকাটা ওরা নিয়ে। ভাড়ার টাকা কিন্তু এত হওয়ার কথা না, মেডিকেল এক্সামিনেশনের টাকা এত কিন্তু সবচেয়ে বেশি। তারপরে আরেকটা হলো কি, এখন তো এই যে যারা রিক্রুটিং এজেন্ট তাদের করাপশন, তাদের এক্সপ্লয়টেশন, এইটার হস্তটা কিন্তু প্রসারিত হচ্ছে বিদেশে। আমি বলবো না দেশে, যে যেসব দেশে পাঠায় এই শুধু যে তাদের অফিসিয়ালরা অনেক আজকাল টেবিলের নিচে কিছু টাকা পয়সা রাখে, এটা কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানেও কিন্তু যাদের যেখানে পাঠায়, যারা হয়তো সেটা পাঠায়, তারাও কিন্তু এই টাকার ভাগিদার, হয়তো কম খুব বেশিরভাগ। এইটাতে তারা এক্সপ্লয়েট হচ্ছে। বেতন ভাতা দিয়ে যা পায় সেটা কিন্তু আশানুরূপ না অন্যান্য দেশের তুলনায়। আর সবচেয়ে ছিল তারা বেশিরভাগ আনস্কিল, এটার কিন্তু এক্সপ্লয়টেশন নেই। আপনি যেখানে যান, বাইরে যাবেন, বেশিরভাগ দেখবেন। আমি কয়েকদিন আগে তো মদিনা থেকে আসলাম ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিংয়ে। দু একটা হোটেলে, আমি যে হোটেলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাটারিং, সে বাঙালি, কিন্তু বেশিরভাগ কি ফ্লোর ক্লিনার এবং এসে। কিন্তু অপরপক্ষে দেখেন একজন শ্রীলঙ্কান, একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, সে মোটামুটি আইদার ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ডেস্কে বসে। অতএব তফাৎটা হলো তারা মোটামুটি লেখাপড়া শিখে আসছে, ল্যাঙ্গুয়েজটা ভালো জানে এবং তাদেরকে প্রেফার করে। এখন আমাদের সময় হয়েছে কিন্তু কিছুটা একেবারে আনস্কিল লোক এসে চলে যাওয়া, সেটাকে আমাদের রোধ করতে হবে। সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে বেশি। আমরা যদি ট্রেনিং দিই তাদেরকে, তারপর তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা দিই, তারাও যখন এখানে আর্ন করবে, তারা টাকা পাঠাবে। আরেকটা আমাদের একটা দিক হলো, এখানে রিসেন্টলি আমি দেখেছি প্রচণ্ড প্রেশার। এই যে জাহাজে করে, আমার এক চেনা ভদ্রলোক আমার একটা চাকরি হলে, তার ছেলে ইটালি 5 মাইল না 7 মাইল দূরে কোস্টে জাহাজ থেকে নামিয়ে দিয়েছে। সে উত্তাল সমুদ্রে সে মারাই গেল, ইয়াং একটা ছেলে, কুমিল্লা। তখন আমি বার্ডের ডিউটি ছিলাম, মারা গেল। কারণ এত সে করে তো, এবং তার ডেড বডি আসে 3 মাস পরে, সেটা আরেকটা দুঃখজনক। এই পোস্টমর্টেম করবে, অ্যাম্বুলেন্সের সাথে গেছে, মানে একটা ফ্যামিলিকে। অতএব যে বাধ্য হয়ে এবং জীবিকার তাগিদে কিন্তু চলে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের সাথে আরেকটা আমাদের দুর্বলতা, সেটা আমরা স্বীকার করি। আমাদের যারা পলিসি মেকার আছে তাদের দুর্বলতা, কারণ এখানে হলো আমরা যেটাকে বলে যে পুশ ফ্যাক্টর, লোকজনকে ঠেলে দিচ্ছে বাইরের দিকে। আরেকটা যে পুল ফ্যাক্টরটা কি, লোকজন অ্যাট্রাক্ট করে। মানে আমেরিকা আপনার পুল করে বেশিরভাগ, তাই না, যে লোকজনকে ডাকে। এটা আমরা বলি, অনেক সময় আমরা বলি সিটি লাইটস, মানে ঢাকা শহরে সবাই আসতে চায়, দেখেন না, এটা কি? একটা হলো পুশ, গ্রামে নাই চাকরি বাকরি, এটা পুল, এই যে আলো জোড়া। এটা গান ছোড়া, ঢাকা শহর আমার প্রাণ জুড়াইছে, এই হইচই করতেছে গানের মধ্যে। তার মানে এটাতে ঢাকা শহরে আসলে এটা কিছু হবে। এবং এই যে কনসেন্ট্রেশন, উইচ ইজ ব্যাড অলসো, ব্যালেন্স ডেভেলপমেন্ট না। অর্থাৎ আমাদের এখন চ্যালেঞ্জটা কিন্তু বহুমুখী। প্রথমত এদেরকে আমি বলবো যে অল্প খরচে যাওয়া, তাদের রেমিটেন্সটা এখানে পাঠানো, তারপরে যে ইভেন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় এসে বাংলাদেশে আমি বহু আগে ফিলিপিনে দেখেছি, ফিলিপিনে মহিলারা বেশি যায়, আপনারা জানেন। ওদের আলাদা কাউন্টার আছে, ওদেরকে বালিকা বায়ান, বালিকা মানে ওদের ফিলিপিনের মহিলা, আলাদা কাউন্টার রিসিভ করে ওদের ইমিগ্রেশন। তারা এখন আর কিছুদিন আগে হয়তো প্রধান উপদেষ্টা একটা কাউন্টার খুলেছেন, বহুদিন যাবৎ বলা হচ্ছিল। ওরা এতভাবে ভয় থাকে, তো ওরা পাসপোর্ট নিয়ে যখন আসে, এখনও আমি হয়তো এখন মন্ত্রী হিসেবে তো তাড়াতাড়ি চলে এসে, আমিও ওদের সাথে লাইন ধরে আসতাম। কিছুদিন আগে আসি, লাইনে অনেকক্ষণ দাঁড়ালাম, 10-12 জনের পরে অফিসে, স্যার আপনি কেন লাইনে দাঁড়ালেন? ওকে, আপনি আমাকে চেনেন? আপনার চিন্তা, আপনি গভর্নমেন্ট ছিলেন না, আপনার তো লাইনে দাঁড়ানো উচিত না। আমি সবাই দাঁড়িয়েছে লাইনে, অসুবিধা কি? 10 জনের পরে অসুবিধা কি? আমি তো চুরি করে আসি না বা পালাতে যাচ্ছি না। তা উনি বলেন, না স্যার একটু আসেন, সাইড দিয়ে আমরা দিয়ে দেবো। তো তারা কিন্তু এরকম একটা টেনশনে থাকে, প্রশ্ন করা হয়তো ইভেন গ্রিন চ্যানেল দিয়ে আসার সময় আপনাকে আটকাবে। সাপোজ গ্রিন চ্যানেল কি আপনি কনফিডেন্ট, আপনার কাছে কিছু নাই, পৃথিবীর কোনো দেশে গ্রিন চ্যানেল থেকে আটকানায়,
ওই মেক্সিকো টেক্সিকো আটা করে লাল লাইটটা জ্বলে উঠে হঠাৎ যাও, ওখানে তো অন্যরকম ড্রাগ হিসাব। তবে আমি যেটা বলছি যে এখন আমাদের আরও স্কোপ আছে, আমাদের প্রবাসী এবং আমি তো মক্কা মদিনা বহু লোকের সাথে দেখা হয়েছে, যা চেহারা চেনে কোনো সামার আদার, আই ওয়াজ স্যাটিসফাইড। লোকগুলো কিন্তু মানে খুব ওয়েল মনিটার। বাংলাদেশ যেমন ফাঁকি দেয়, যেমন একটা লোক মানে ফাঁকি দেওয়ার কোনো প্রশ্ন নেই, 2 মিনিট আমার সাথে কথা বলবে না, আচ্ছা আসসালাম আলাইকুম চলি, কারণ তারও যে সুপারভাইজার দূরের থেকে তাকে বলবে। আমরা অত্যন্ত খেটে খাওয়া মানুষ, কিন্তু তারা যে সচ্ছল বা বাসস্থান যে খুব ভালো, একটা বাড়িতে 10-12 জন থাকে কষ্ট করে, তবু কিন্তু টাকা পাঠাচ্ছে। আর টাকাটা পাঠাচ্ছে দেশের জন্য, যে আত্মীয় স্বজন আছে, ডিপেন্ডেন্ট আছে, আর দেশের প্রতি দরদ। এই জন্য আমি সাধারণত তাদের আনসাং হিরো, তাদের সম্বন্ধে কোনো গান টান লেখা হয় না, কবিতাও কম লেখা হয়, মানে এরা কিন্তু আমি বলি আনসাং হিরো। এদের কিন্তু আমাদের কিন্তু এদের জন্য আপনার প্রশংসা সবসময় করতে হবে, অনেক কষ্ট করে আসে এইটা। আর রিসেন্টলি কিছুগুলো প্রবলেম আছে, এই রিসেন্টলি আপনার জানেন পাসপোর্ট নিয়ে ঝামেলা ছিল, অনেক পাসপোর্ট পেনে রিসেন্টলি আমরা ডিসিশন নিতে তাড়াতাড়ি করে দেয় পাসপোর্ট রিলিজ করবো, সেখানে এমবিসির একটা দায়িত্ব আছে, তাদেরও কাজ আছে, তারা অনেক সময় অ্যাক্সেস এমবিসির কাছে যেতেও পারে না, অফিসের লেবার অ্যাটাশি আছে, তার সাথে দেখা করতে পারে না। এগুলো আমরা চেষ্টা করছি যে আজ ওদেরকে সেগুলো। আর সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ তাদের যেটা, ফিরে আসে একবারে, অনেক সময় তারা নিঃস্ব, মানে হয় কি কন্টিনিউয়াস টাকা পাঠায়, কিন্তু সে টাকাটা আত্মীয় স্বজনের বেশিরভাগ খরচ করে বাধ্য হয়। তারপরে আসার পর কী করবে, আর কোনো চাকরি বাকরি নেই। আমি অনেক আগে বলেছিলাম তাদের কিছুটা পোর্শন যদি বন্ড যদি তারা ব্যবস্থা করে, স্পেশাল বন্ড, স্পেশাল সেভিংস স্কিম, এটা বেটার হয়। কারণ মানুষ যে কোনো মানুষই চাকরি করার একটা সঞ্চয় একটা রাখে, যেমন সরকারি চাকরিতে পেনশন গ্র্যাচুইটি এটা পান, তাদের এতটা চিন্তার ব্যাপার না, বা অনেকে আমরা সেভ করি, এফডিআর খুলি, তাই না, সঞ্চয়পত্র কিনি, কিন্তু তাদের কিন্তু সেই অনেকটা সে সময় বেশিরভাগ আবার তাদের অ্যাওয়ারনেস অভাবে বেশিরভাগ বিল্ডিং করে। আমি 2-1 জায়গায় দেখেছি, আমার গ্রামের বাড়িতে, আমার তো বিল্ডিং নাই, একটা 2তলা 8তলা ঘর, আমার পাশে 3তলা একটা বাড়ি দেখি মিডল ইস্টে থাকে, তার কি দরকার ছিল 3তলা একটা বাড়ি, কয়েক লোক 3তলা বাড়ি তো করা তো মিনিমাম 20-25-30 লক্ষ টাকা, রাস্তার পাশে বিরাট বাড়ি, যাক এটা আমাদের শখের ব্যাপার, টাকা দালানে থাকুক, কিন্তু তার ইনভেস্টমেন্টে যদি না থাকে, ব্যাকআপ না থাকে, তো পরে আসে সেখান থেকে। তো এই যে সার্বিকভাবে যে রেমিটেন্সটা আমরা একটা হলো একটু দক্ষ শ্রমিক পাঠানো, এবং মানে খুব স্বচ্ছ উপায় যেন যায়, টাকা পয়সা যাতে এত টাকা পয়সার প্রয়োজন নাই, তাদের মানে লাগবে না ফি, এটাকে রিক্রুটিং এজেন্ট না হোক অল্টারনেটিভ কিছু করা যায় কিনা, আর ওখানে গিয়ে যেন সহজে তার জীবন জীবিকা নির্ভর করতে পারে। আরেকটা খুব দুঃখজনক ব্যাপার, আমাদের বহু লোক কিন্তু সৌদি আরবেতে একটা বিগ পোর্শন ইলিগাল, আবার অন্য দেশে একটু কম, মালয়েশিয়াতে আছে ধরা পড়ছে, কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক লোক, সৌদি আরবে অনেক, 18 লক্ষ না কত লক্ষ আমি জানি না, অনেক, এবং তার মধ্যে একটা বিশেষ অংশ কিন্তু জেল, এবং এদের ব্যাপারে কিন্তু আমাদের অ্যাটেনশনটা একটু কম। ছেলে গেছে হয়তো কোনো অপরাধ করে না, বা মাইনর অপরাধ করতে পারে, বা হয়তো কাগজপত্র নাই, কিন্তু দিনের পর দিন এইটা আমরা একটু এখন আমাদের দেশে আকর্ষণ করেছে, এদের ব্যাপারে লিগ্যাল এইড আর যেমনি ওদের তো আমাদের ওদের তো অ্যাড্রেস করতে হবে, দিনের পর দিন জেলে পড়ে আছে। কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্ট করেছে, আইনে আসবে, কিন্তু অনেকে তাকে জাস্ট হয়তো ইসে করতে, বা কাগজপত্র ঠিক নেই, বা পাসপোর্ট এক্সপায়ার করেছে, বা যারা আকামা দেয় সে তো আর রিনিউ করে না, তাই না, অন্য জায়গায় কাজ করছে, এদেরকে কিন্তু আমাদের অ্যাড্রেস করা দরকার। কারণ বিদেশে জেলে থাকা আর বিদেশে পালিয়ে বেড়ানো, দেশে পালিয়ে বেড়ানো তো কষ্টকর ব্যাপার, তাই না, আত্মীয় স্বজনের বাড়িতে থাকবেন, এখানে থাকবেন, ওখানে থাকবেন, কিন্তু ওইখানে তো আরও কষ্ট, সবারই তো একই অবস্থা, মানে সবার কষ্টের জীবন। অতএব এইটাও একটা অ্যাড্রেস করার সময় আসছে। এটা আমাদের দিক থেকে, পলিসির দিক থেকে অনেকদিন যাবত এই ফেলিওর, এটাই আমাদের ব্যর্থতা, আর আমরা চেষ্টা করছি কিছুটা এটাকে ইসে করতে। হয়তো বা আমাদের সময় তো আপনারা ডেইলি তো বলছেন কত তাড়াতাড়ি যাবেন, ওই দিনে বলতে আমি নাম বল না, কোনো আগে মৌরুষি পাটটা ভাবছেন থেকে যাব, আমার মৌরুষি পাটটার কোনো দরকার নাই, আমি ইউনিভার্সিটিতে পড়াতাম, ব্র্যাক ইউনিভার্সিটি, ওরা এখনও আমাকে বলে স্যার আপনার রুমটা আছে, নামটা আছে, আমি একটা গাড়ি চালাতাম, ড্রাইভার মাঝে মাঝে স্যার গাড়িটা বলে দিয়েছে, যে কোনো সময় আপনি বললেন আপনাকে পিক আপ করতে হবে, আলহামদুলিল্লাহ আমার গাড়ি রেডি, রুম রেডি, আমি চলে যাবো যে কোনো সময়, আমার কোনো এজেন্ডা নাই, কিন্তু
আর দরকার কি, আমার এক মেয়ে পড়ায় নর্থ ইউনিভার্সিটি, এক ছেলে বাইরে চাকরি করে, তো আমার কোনো ওই জন্য না। আর আমি থাকি একটা ফ্ল্যাটে, মন্ত্রী পাড়ায়ও আসি নাই। আর আমি যে ফ্ল্যাটে থাকি চিফ জাস্টিস থাকে, আমি তো আরও ভাগ্যবান, আমি আর চিফ জাস্টিস পাশাপাশি ফ্ল্যাটে থাকি। উনি সকালবেলা বেরিয়ে যান, উনি তো প্রোটোকল হাই, অনেক পুলিশ নেন পারেন। অতএব আমাদের লিবির চিফ জাস্টিস সাহেব আসেন নাই, কারণ আমি জিজ্ঞেস করছিলাম এরপর সাহেবকে, ওই বাড়িটারে ভেঙে টেঙে ফেলছে অনেকে। আর তাছাড়া উনি ইজ ভেরি মডেস্ট, উনি ওখানেই থাকতেন 10 বছর। আমাকে ইংরেজিতে বেশিরভাগ কথা বলে আর কি, মানে আই ডোন্ট মাইন্ড লিভিং হিয়ার। আমাকে আবার জিজ্ঞেস করে, ইফ ইউ এনি প্রবলেম প্লিজ লেট মি নো। উনি আবার ওখানে প্রেসিডেন্ট বলে। আমি বলছি আপনার চিফ জাস্টিস, আমি নেক্সট টু দি হায়ারার্কিতে প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস আর স্পিকার, এই তিনজন তো এক সমান আর কি। বাট এনিওয়ে আমরা মডেস্ট সে করি। তা একটা আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু। এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সব কিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, ব্যাংকিং আইন টাইন চেঞ্জ করা, এগুলো তো আমি বলছি করবো না। কিন্তু ফুটপ্রিন্টটা মানে অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। কারণ দ্রুত আমরা কিছু করব, মধ্যমেয়াদী হয়তো বেশি করতে পারবো না, দীর্ঘমেয়াদী বেশিরভাগ করতে হবে। এটা কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। সেইখানে আপনারা একটু, কারণ যারা আসবেন তাদের ভিতরে রেসপন্সিবল হতে হবে। আমাদের ভুল ত্রুটিটা থাকবে। একটা সুবিধা বলতে আমরা আমার নিজেরও কিছু লার্ন করি। যেমন ওই ভ্যাটের ব্যাপারে আমাদের চাপ আছে বাড়াতে, ওটা বললো যে কি তুমি ওষুধের উপরে আবার দিলা, আবার বলে আইএসপির উপর দিলা, আবার একজন বলে চশমারও কমে দেয়। আমাকে না, চশমাগুলো কমাবো। বাংলাদেশ কোন দেশে চশমা 250-300 টাকা চশমা কমে দেয়? ম্যাক্সিমাম হলো 1200 টাকা। পৃথিবী যে কোনো দেশে যেমন একটা চশমাতে 50 থেকে 100 টাকা মিনিমাম। এবার একজন বলে না 100-200 টাকাতে চশমা কিনে, আমাকে আরো 20 টাকা দেন। সবই যদি ভ্যাট কমাই দিত তো আমার সরকারের ইনকাম কোথায়? সরকারের তো আমরা বড় করছি, কিন্তু আবার ওয়ার্ল্ড ব্যাংক আইন বলে কোনো ক্রমে হেলথ, এডুকেশন, সামাজিক নিরাপত্তা অ্যালোকেশন কমাবে না, উইচ আই অলসো এগ্রি। ওখানে আমরা কমাবো, কিন্তু অন্য কিছু হিসেবে। আর লাস্ট নট দ্য লিস্ট, অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করি নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মধ্যে এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না, একেবারে যে দক্ষতা নাই তাও না, বা কিন্তু কিছু হচ্ছে, কিছু না হলে কিন্তু বাংলাদেশে আমরা যেটা ইনহেরিট করেছি, আজকে তো প্রায় 3 ঘন্টা আমরা মিটিং করলাম সিএর সাথে, অন্যদের গভর্নরও ছিলেন। আর উনি বলে যেই জিনিস আমরা ইনহেরিট করেছি ভেতরে আপনার বুঝতে পারবেন এত বড় একটা ঠক, এবং এটা থেকে আমরা স্যালভেজ করছি, যেটা আমরা ইংরেজিতে বলে কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট। কাউন্টার ফ্যাকচুয়াল মানে ইউনার যদি না আসতো কী হতো? সাপোজ আমরা নিতাম না, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, ওই উন্নয়নের বার্তা আমাদের শোনাইতো, ইনফ্লেশন কমে গেছে, গ্রোথ বেড়ে গেছে, কিন্তু ইনফ্লেশন আবার 10% আমরা তো বলছি না কমে গেছে, যাই হোক এটা হয়। এখন দেশে এই পর্যায়ে মানে ডিফিকাল্ট হতো কিন্তু সাধারণ। আর তাছাড়া বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে টাকাটা নেব ওটা ওয়ার্থ স্পেন্ড। এই জন্যই কিন্তু ওরা, আমি যেখানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে আমি গেলাম, সেখানে মিটিংয়ে ওরা এনার্জি এবং এলএনজিতে টাকা দেয়, আপনারা জানেন তাই না, আইটিএফসি। কারণ আমি ওরা আমাদের $1 মিলিয়ন তো আমি সার আনবো। তাই বিকেলবেলা আমাকে এআরডি সেক্রেটারি স্যার ওরা রাজি হয়েছে, কারণ আমাকে কয়েকদিন আগে বলে ওরা 500 মিলিয়ন রাজি হয়েছে, ওরা আসবে, আপনি 500 মিলিয়ন সারের জন্য দেবে। অর্থাৎ এগুলো ওরা কনভিন্স না হলে 500 মিলিয়ন কম টাকা না, কনফিউজ। যাই হোক, আপনারা, হ্যাঁ আপনি একটু স্কেপটিক্স হবেন, ইংরেজিতে বলে স্কেপটিক্স আর আনহ্যাপি, বিকজ দে নো ওয়ার্ল্ড বেটার। যারা একটু সন্দেহমানা তারা সবসময় একটু আনহ্যাপি থাকে, এটা কী হলো, বাট তবু তাদের কাছ থেকে অনেকে আমরা জানি। আবার একেবারে স্কেপটিসিজম করে কিন্তু সবই ভালো খারাপ, হাফ অফ দ্য গ্লাস বলেন যে পানি না, এটাতে একটা আধা পানি তো আছে, অর্ধেক গ্লাস তো আছে, বলতে পুরোটা হলে ভালো হতো, পুরোটা হলে ভালো হতো। আপনাদেরকে আমরা সহযোগিতা করবেন, একেবারে আমি অন্ধভাবে সাপোর্ট করবেন সেটাও চাই না, যেটা অনেক সময় করা হয়ে থাকে, করা হয়েছে। আর ক্রিটিসিজম করবেন কনস্ট্রাকটিভ হলে আমাদের জন্য ভালো হয়। তবু হয় কি, আপনারা যখন লেখালেখি করেন সাধারণ মানুষের কাছে বার্তাগুলো তো পৌঁছায়,
তখন ওদের অনেক সময় কষ্ট লাগে, ওরা হয়তো অনেকটা ডিসস্যাটিসফাইড ফিল করে। অর্থাৎ এখানে পজিটিভ, আজকে আমি রেমিটেন্স বললাম, আপনাদের বিভিন্ন জিনিস কাভার করে, বহু ভেরি সেন্সিটিভ জিনিসগুলো, সেগুলো আপনার বস্তুনিষ্ঠভাবে করবেন এবং সত্য যেটা লিখবেন আমাদেরকে পয়েন্ট আউট করলে আমরা চেষ্টা করবো কারেক্ট করার। আপনাদের সবাইকে ধন্যবাদ মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে। উনি অত্যন্ত চমৎকারভাবে খোলামেলা বক্তব্য দিয়েছেন, কোনো ধরনের ফর্মালিটিস স্যার মেনটেন করেন নাই, ব্যক্তিগত জীবনের কথা বলেছেন, সেজন্য স্যারকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষ থেকে। এই পর্যায়ে আমরা প্রশ্ন পর্বে যাব। আমরা আমাদের আগে বলে রেখেছিলেন কালবেলার সরি আর চলে আসছেন আবার, আমাদের বিভিন্ন পত্রিকা চেঞ্জ করার সময় বোঝাও যায় না। যাক, আমাদের সিনিয়র সদস্য শাহানুর ভাই প্রশ্ন করবে, একটা প্রশ্ন দাঁড়িয়ে কোন সমস্যা নেই। এটাই রাখেন। আমার প্রশ্ন না কাকিমার প্রশ্ন, সর্বজনীন পেনশন ফিউচারে রান করে রেখে, কারণ ইতিমধ্যে মানে অনেকে এখানে অ্যাকাউন্ট করেছে কিন্তু আরো ভেতরে কোনো আস্থা আসছে না। ধন্যবাদ। না শোনেন, অ্যাক্টিভেশন পেনশনটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আমাদের দেশে, অন্যান্য এটা নর্থ ইউরোপে আপনি জানেন দ্য বেস্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড এরা। আমরা চেষ্টা করছি যে সার্বজনীন, কিন্তু এখানে ফার্স্ট হলো রিসোর্সের ব্যাপার, আর সেকেন্ড হলো কিছু লোকের অ্যাওয়ারনেস। আমরা ন্যাশনাল পেনশন অথরিটি গভর্নমেন্টের জন্য মোটামুটি করছি, কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য, ইভেন গভর্নমেন্টের জন্য স্যাটিসফ্যাক্টরি না, কিন্তু প্রিমিয়াম নিয়ে অনেক প্রশ্ন আছে, বেনিফিট নিয়ে প্রশ্ন আছে। আমরা চেষ্টা করি আরেকটা জিডিপি করা। আরেকটা সমস্যা হলো প্রাইভেট, আপনি দেখেন ইউনিভার্সিটির জন্য বলা হয়েছিল রাইট অর রং, অ্যাটলিস্ট তো একটা স্কিম তো দেওয়া হয়েছিল, ওরা আবার না করিব না বলে তো একবারে। এখন ডিফিকাল্ট তো বাংলাদেশ সেটা। আপনাদের যে বিষয়টা রেমিটেন্সের জন্য যাদের, এটা ভেরি রেলিভেন্ট। আমরা জানি না শর্ট পিরিয়ডে ন্যাশনাল পেনশনটা পুরোপুরি সাথে করতে পারবো কিনা, তবে যারা যে প্রবাসী কল্যাণ মন্ত্রী চেষ্টা করছেন যে অ্যাটলিস্ট এই যে রেমিটেন্স যারা পাঠায় তাদের সার্বিক ইসের জন্য, আমি যেটা এর আগে বললাম, ফিরে আসার পরে যেন এটার মধ্যে পেনশন হিসেবে সবচেয়ে বেশি রেলিভেন্ট, তাই না? অর্থাৎ এটাকে যদি করা যায় বললো, কিন্তু আজকে এটা নিয়ে কথা হয়েছে অন্য প্রসঙ্গে, তখন আমরা বাজেট আলোচনা করি, তখন এই মাইগ্রেন্টদের সুবিধা, মাইগ্রেন্টদের কীভাবে আরও ইসে করা যায় সেটা নিয়ে কথা দেখা যাক। ওই আপনার প্রশ্নটা ঠিক আছে, আমরা চেষ্টা করব, কিন্তু এই যেই কয় মাস আমরা আছি সেটার মধ্যে করা যাবে কিনা, তবে ইনিশিয়েট করা যাবে, হ্যাঁ শুরু করা যাবে, এটাকে আরও সুসংহত করার চেষ্টা করা। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে যুগান্তরের সিনিয়র সাংবাদিক বিজান চৌধুরী আমাদের ইসি কমিটিতে আছে। একটি প্রশ্ন। এখন আবার এটা নিয়ে আলোচনা আসছে, আপনার সামনে বাজেট আসতেছে, প্রথম বাজেট, তো এই ধরনের কোন পরিকল্পনা আছে কিনা এই প্রণোদনার অংশটা বাড়ানো? সব কথা তো বলা যাবে না এখন। এটা এখন যে ট্রেনটা আছে, এখন যে যতটুকু একটা এক্সট্রা হিসেবে পেমেন্টটা মোটামুটি বাড়ছে, এবং ক্রলিং পেগের এক্সচেঞ্জ রেটটাকে আমরা একটু ইসের মধ্যে রাখি, একেবারে ওপেন করে দেওয়ার চিন্তা ভাবনা এখন আমরা ওপেন করে দিলে, আপনি জানেন যে হুন্ডি গেছে, কিন্তু এগ্রিগেটারতে দৌড়াতে তো কমে হয়। দুবাইয়ে বসে এখন তো আপনারা জানেন কিনা, বেশিরভাগ টাকা কিন্তু দুবাইয়ের মাধ্যমে আসে, সৌদি আরবের টাকাটাও কিন্তু দুবাই আসে, কাতারের টাকাও দুবাই আসে, কিন্তু কেন উনি বুঝতে পারবেন যারা এগ্রিগেটার, ওদের টাকা আছে 100 মিলিয়ন 200 মিলিয়ন বেশি চায়। এবং কিছুদিন আগে দেখলেন না, হঠাৎ বাড়ি ওরা বেশ কিছু টাকা করে ফেললো, 27 চলে গেছিল। এখন আমরা ভবিষ্যতে তাদেরটা নিশ্চিত করে, তবু মার্কেটটাকে কিন্তু আমরা ইস্যু করতে চাই না, ম্যানিপুলেট করতে না। মার্কেটে ডেফিনেটলি আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট যেটা যদি আসে, যদি একটু মনে হয় আর একটু ডেপ্রিসিয়েট করবে ওইলে আলাদা, সেটা বাজেটের, এটা ঠিক বাজেটের অঙ্গ না, এটা সেন্ট্রাল ব্যাংক যে কোনো সময় করতে পারে। তা আমরা দেখবো
এখন IMF সাথে কথাবার্তা হচ্ছে, ওরা একটা প্রেসক্রিপশন দিচ্ছে, আমরা 100% এখনো রাজি হইনি। এটা নিয়ে IMF এর সাথে ও অনেক সময় আপনি বলেন IMF এর মিটিং মারতে হইবে, কারণ তারা বাংলাদেশ ফেল করেছে শর্ত। আগে কতগুলি শর্ত দিলে কতগুলো ফেল করবি, সব শর্ত মানতে হবে নাকি আমাদের? কোন কোন শর্ত ফেল করে যেটা পরে টের পাবে, ফেল করেছে মানে আমরা ওকে করবো না। এটা নিয়ে তাদের সাথে অনেক কথাবার্তা হচ্ছে, এই করো সেই করো। যে ভ্যাটের কথা ফর এক্সাম্পল, ওরা বলে ভ্যাট বাড়াতে গিয়ে তো আমাদের বড় রকম বিপত্তি হয়েছে, যে ডিরেক্ট ট্যাক্সে বাড়ালে বেটার হতো, ওয়াই ইনডিরেক্ট ট্যাক্সে বাড়ালে। তা আমরা ওগুলো একটু দেখবো। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ। 1-2 টাকা মানে প্রবাসীদের জন্য না, আমার ইম্পোর্টার আছে, আমার অন্য ডেট অব্লিগেশন আছে, তাই না? পেমেন্ট, এলসিকুলেটর পেমেন্টের ব্যাপার আছে। এনার্জিতে এত কিছু ইম্পোর্ট করছি, যদি বেড়ে যায় তখন তো বেশিরভাগ এনার্জি 60 তো আসে সরকারি টাকা, ওটা তো অব্লিগেশন অনেক বেড়ে যায়। এমনি আমরা 62,000 কোটি টাকা এনার্জিকে দিচ্ছি সাবসিডি, ওটা গিয়ে কত হাজার কোটি টাকা কেউ উঠে আপনারা চিন্তাই করতে, একটু কেয়ারফুল হয়ে দিচ্ছেন। ধন্যবাদ স্যার। আমরা সিরিয়ালি বলছি, কারণ আরো 3টা প্রশ্ন আছে। এর আগে বলে রেখেছিলেন ডেইলি স্টারের বাহারাম খান। একটি প্রশ্ন, একটি বেশি না। প্রবাসীরা আলোচ্য পানি করে দেশে টাকা পাঠায়, বিশেষ করে রাজনৈতিক সরকার করে না বলে আমরা বিভিন্ন ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এসে কি করলো, যে দফায় দফায় উপসচিব, অতিরিক্ত সচিব পদোন্নতি দেওয়া হলো, যাদের পদোন্নতি দরকার নাই, এখানে টাকা খরচ হচ্ছে। যারা অবসরে চলে গিয়েছেন তাদের 764 জনকে আপনারা পদোন্নতি দিয়ে অর্ধশত কোটি টাকা দিচ্ছেন। এই এখতিয়ার আপনাদেরকে জনগণ দিয়েছিল কিনা, আপনারা এটা কিসের ভিত্তিতে দিয়েছেন? না, জনগণের এখতিয়ার মানে কি জনগণের সাপোর্ট, এটা কোনো রাজনৈতিক। আমরা কিন্তু ক্ষমতা এসে নিই না, আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি। আমি বলবো না এটা আমরা ক্ষমতা নিতে হলে প্রসেস একটা আছে, ইলেকশন হবে বা যে পরিবেশের গভর্নমেন্ট আছে ডিক্লেয়ার করবে। আমরা যেটা করছি সেটা কিছু কিছু কারণ আছে, যৌক্তিক ভেবেচিন্তে করছি। কিছু কিছু সরকারি কর্মচারী, তারপর এখন আবার মহার্ঘ ভাতার ব্যাপার আছে, সেটা এখন আমরা সে করি নাই। এইটা হলো এক দিক। হ্যাঁ, এটাতে রাজস্ব হিসাবে এটা তো আমাদের একটা ইচ্ছা আছে যে কীভাবে আমরা রাজস্ব ব্যয়টা কমাবো, কারণ এই ব্যয়টা কমালে কিন্তু আমি পজিটিভ সোশ্যাল সেক্টর, এডুকেশন, এগ্রিকালচার প্লাস যে প্রবাসীর জন্য আরও অনেক কল্যাণকর হিসেবে করতে পারতাম। আমাদের জন্য যেটা হলো পেনশন স্কিম বা আরও এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এখানে যদি ওরা ছোটো ছোটো ব্যবসা করতে চায়, কিন্তু সেখানে আমাদের যারা প্রবাসী বেশিরভাগ ব্যবসা করতে চায়, আবার ব্যবসা করা কঠিন তো, ছোটো ছোটো ব্যবসা হয়। অর্থাৎ ইউ আর রাইট, তবে একেবারে সব কিছু আমরা করে বন্ধ করে দেবো সেটা না। ওখানে কিছুটা ক্রিটিসিজম আছে, আবার কিছু কিছু ওদের দিক থেকে কিছু আছে যে ওরা অনেক দিন যাওয়ার পদোন্নতি দেয়, সেটা অনেকে নাকি কষ্টে আছে দেখছি। তো হয় কি, সরকারি যে কোনো আয় ব্যয় একটা ব্যালেন্স করতে হয়, সবসময় একেবারে যুক্তিসঙ্গত যে হবে তা না। একটা সে আমরা যেমন ট্যাক্সের বেলা, ট্যাক্সের বেলা কুইট প্রো কিউ নাই, আপনি ট্যাক্স দেবেন, বেনিফিট আপনি পাবেন। আমাকে এক বদল বাড়িধারা থাকে, বলে যে ট্যাক্স দেই, আমার বাড়ির লাইটটা মাঝে জলে নামতে, বাড়িধারা আপনার জন্য ট্যাক্স না, ট্যাক্স খিলগাঁও, মহাখালী অথবা গ্রামে একটা জায়গায় খরচ করে দেবেন, আমি ট্যাক্স দিই, আমি কেন পাবো না বেনিফিট? আমার ট্যাক্সের কনসেপ্ট এটা না, সেরকম আর কি। কিছু লোক বেনিফিট হয়, কিছু হয় না। তবে আমরা চাই যে একেবারে যারা সাধারণ মানুষের কোনো বেনিফিট যেন পায়। এটা এরা একটু আগে বলুন না, সোশ্যাল সেক্টরে, হেলথ, এডুকেশনে, এই যে টিচারদের অনেকগুলো ডিমান্ড আছে এখন, আমরা চিন্তা করছি বাজেটে দেখি আমরা কীভাবে এটা নেওয়া যায়। তাদের কিন্তু অনেক লং স্ট্যান্ডিং ডিমান্ড আছে, প্রাইমারি স্কুলের টিচারদের, হাই স্কুলের টিচারদের অনেকের আপনার গ্রেড নিয়ে অনেক ঝামেলা আছে। আমরা ওটা চেষ্টা করবো যে সোশ্যাল সেক্টর ইনক্লুডিং করে। দৃশ্যমান ছিল যে পদ ছাড়া পদোন্নতির এই সিস্টেমটা আপনারা বেতন দিবেন না। কিন্তু শোনেন, ডেইলি যে রাস্তাঘাট দিয়ে আটকে রাখে, এখন এটা ট্রু যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মতো একটা স্ট্রং দায়িত্ব করে না। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলো আপনি বলছে এখনও যে আমরা বলবো যে একেবারে স্যাটিসফ্যাক্টরি হয় না। এটা পলিটিক্যাল গভর্নমেন্টের ক্লাউড। এই যে ইনফ্লেশন যদি আপনার বেড়ে যায়, তখন ওদের দোকানদার আছে, ওরা ওদেরকে ইস্যু করতে পারে। আমরা তো সেটা, ওই ক্লাউডটা তো আমাদের না। ইউ আর রাইট যে আমরা অনেক চাপের মধ্যে আছি। 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। এই যে আপনার রেলওয়ের ডিমান্ড, সেই ব্রিটিশ আমলের ল, ওভার টাইম দাও, আচ্ছা ওভার টাইম দিলাম, লিমিট ছিল বলে লিমিট উঠিয়ে দাও, সেটা আবার পরে উঠিয়ে দাও। কদিন পরে বলো আমরা চাকরি না করে বেতন দাও, তখন যদি কী করবো? আমি তো চিন্তা আছি ওগুলো।
ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমাদের আরেকজন প্রশ্ন করবেন, একটু বলে রাখছি আমরা কিন্তু জাস্ট 3টায় শেষ করবো, আর 15 মিনিট। না তিনটা ওই অপেক্ষা করবো। ওকে স্যার, তাহলে 10 মিনিট শেষ করবো। আমার ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস তো এই প্রেসিডেন্ট পর্যায়ে আমাদের প্রশ্ন নিয়ে আসছেন আমাদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আজমলাই খালাল, অনেক সিনিয়র সাংবাদিক, তো সারা বাংলা এখন কাজ করে। একটা প্রশ্ন, একটি প্রশ্ন। মাননীয় উপদেষ্টা, আপনি ধনীকে ধন্যবাদ জানাচ্ছেন, কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ল্যাপটপ সেন্টার। মাননীয় উপদেষ্টা, আমি আসলে রেগুলারই আমরা বিটটা করতাম, কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে আমাদের অনেক এক্সেসিভ কার্ড আটকে আছে। সেটাও বড় কথা না, আসতে হবে এমন না, আসতেছি না। আপনি জনগণের বন্ধু, জনগণের পক্ষে কথা বলেন, আসতেছি না। হঠাৎ করে দেখলাম কিছু মেয়ে এবং শ্রমিক ব্যানারে চপ্পল নিয়ে লেখা আছে চপ্পলে ব্যাট কেন? এই প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন? না শোনে, হ্যাঁ এই জরুরি সেটা হয়েছে। চপ্পলে আমি জানি না কত একটা থ্রেশহোল্ড আছে বোধ হয়। যদি একেবারে খুব সস্তা চপ্পলে ব্যাট থাকে সেটা আমি বলেছি, আমি তো কদিন পর আবার রিভিউ করব। যেমন বিস্কিটের উপর কেন ব্যাট? আমি একটা বিস্কিটের ব্যাট দিয়ে 200 টাকার উপরে যে বিস্কিট তার উপরে আপনি ইস্যুট ব্যাকারে একটা টোস্ট বিস্কিট হলো 50 টাকা, আর শাস্ত্রীতে যাবেন একটা বিস্কিটের দাম কেজি হলো 400 টাকা। কারণ আমার মেয়েকে মনে হয় তুমি দোকানে যাও, 300-400 টাকার কমে বিস্কিট কেন না, যাও ওই ইউনিভার্সিটিতে পড়ায় আর্ন করে, তো তোমার ব্যাট দিতে হবে। আর তুমি যাও টোস্ট বিস্কিট কেন, গিয়ে লেক্সাস কেন, ব্যাট দিতে হবে। তার থ্রেশহোল্ড আছে। যদি ওই পর্যায়ে চলে যায় থাকে ব্যাট, এটা আসলে এমন হতে পারে কি, আপনি জানেন এইচএস কোড বলে একটা জিনিস আছে, সেটা ডেফিনেটলি আমি দেখবো যখন এইচএস, এটা হয় কি এইচএস কোড আছে যারা বাণিজ্য এসে ডিল করে, ওই কোডের আন্ডারে কিন্তু অনেকগুলো পণ্য থাকে। আমাদের স্যান্ডেলটা যদি ঢুকে থাকে তখন কিন্তু ডিফিকাল্ট, ডেফিনেটলি এটা ইস্যু হয়েছে। আর একটা পরিবেশগত আছে, এখন তো প্লাস্টিকের স্যান্ডেলটা মানাই করতেছে আপনি, ওইটা অবশ্য আমার কাজ না, ওটা রিজওয়ানা দেখবে এটা কেমনে ব্যান করতে হবে। ধন্যবাদ স্যারকে। এটা ট্রু, যদি এত লো লেভেলে যদি চলে যায় ডেফিনেটলি উইল বি কনসিডার। ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রোগ্রাম স্যার 3টায় আছে, একটু আগে যেতে হবে, 3টায় না, আমরা 50 শেষ করবো। আমাদের প্লিজ, আমাদের অনেকের প্রশ্ন করতে চেয়েছিলেন, আমি নামও লিখেছিলাম, দিতে পারি নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি। শেষ প্রশ্ন 30 সেকেন্ড একটা প্রশ্ন করবে আমাকে বলেছে শফিক ভাই, বাংলা ট্রিবিউনের আমাদের সিনিয়র সদস্য। 30 সেকেন্ডে, এরপর কোনো প্রশ্ন নিচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আমরা সাংবাদিক হিসেবে যাদের সঙ্গে কথা বলেছি তারা অধিকাংশই বলেছে যে সরকার ট্যাক্স না বাড়িয়ে উপদেষ্টা মহোদয় কেন পরোক্ষ ট্যাক্সের দিকে ঝুঁকলেন। নাম্বার 2 হচ্ছে যে জুন মাসে তো বাজেট, আপনি বাজেটের সময় ট্যাক্সটি না বাড়িয়ে এমন একটি টাইমে বাড়ালেন বছরের শুরু। আমরা নগরবাসীদের, আমরা নগরে যারা বসবাস করি এবং গ্রামে যারা বসবাস করি, যাদের সন্তানরা স্কুল কলেজে পড়ে, তারা একটু মানসিক চাপের মধ্যে থাকে, অর্থনৈতিক সংকটের মধ্যে থাকে। এই সময়টিতে ট্যাক্সটা বাড়ানোর ফলে কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে। তাদের প্রস্তাব ছিল, তাদের বক্তব্য হচ্ছে যে এই সময়টিতে না বাড়িয়ে জুনে বাড়ালে আপনার সমস্যাটি হতো। আপনি জুনে বাজেটে না বাড়িয়ে এখন বাড়ালেন কেন? আমি যে এত টাকা পয়সা আনছি, এডিবি ডিসেম্বরে $500 মিলিয়ন দিল, তারপর ওয়ার্ল্ড ব্যাংক জুনে আরো $500 মিলিয়ন, IMF বলছে মার্চে না জুনে অ্যানাদার $2 বিলিয়ন দিল। ওদের কত যোগতে কতগুলো কন্ডিশন আছে। ট্যাক্স বেস আমাদের জিডিপিটা 7.8, নেপালের চেয়ে। তো আমি তখন দেখলাম যে ইনকাম ট্যাক্স বাড়ানোর, ইনকাম ট্যাক্স আপনার জানেন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট লাগে, বাজেট আগে করা যাবে না, ভ্যাট একটু সুবিধা এসআরও দিয়ে আমি করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি টাকা না, মাত্র 12,000 কোটি টাকা, খুব বেশি টাকা উঠছে না। কিছু কিছু এফেক্ট করেছে নেগেটিভ। আর আমি ইনকাম ট্যাক্স যেমন সিগারেট আছে, এটা আছে, সেটা তো আপনারা দেখবেনই, ওরা তো প্রায় 13% আমাদের রেভিনিউ ওরাই তো। এমন হবে যে সিগারেট খাওয়া ছেড়ে দেবেন আপনারা, তো ছাড়বে না কেউ সিগারেট। অতএব এটা আমি অ্যানাউন্স করছি না, যা হোক এটা ট্রু যে বাজেটের সময় কিন্তু এখন ইমিডিয়েট আমার খরচ ঘুরে দেখে আমাকে ছাত্রদের যে বৈষম্য যে কতটা, ওদের প্রায় বেশ 500 কোটি টাকার ওদের ইসে আছে, ওই যে 30 লক্ষ টাকা করে দেবে স্কলারশিপ, ওটা আমার দিতে হয়েছে। তারপরে আরে পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে পুরো,
ওখানে আমার দিতে তো কয়েকশো কোটি টাকা। তো এইগুলো আমি কোথেকে পাবো? আপনি চট করে আপনার ইনকাম ট্যাক্স তো আপনি দেবেন একটা অ্যাসেসমেন্ট পিরিয়ড। আমার তো টাকা, আমি সেটা মাঝে মাঝে বলি। তারপরে আপনার এই যে ওপেন মার্কেট আমরা ইসে করছি, এখন তো কিন্তু আমি বলেছি এখন থেকে এক্সট্রা ইসে ওপেন মার্কেট, মাঝখানে ভেজিটেবলের জন্য আমি কত কোটি টাকা দিলাম। তো এইগুলি খরচ কোথেকে আসবে? মানে যে ভ্যাটটা হলো ইমিডিয়েটলি ট্রান্সলেট করা যায়, এসআরও দিয়ে আমি করতে পারি। তাও এখন অনেকগুলো তো কমিয়ে দিলাম। এটা আরও একটু আমরা ইস্যু করবো যখন আমি পুরো, আমার একটা রিসোর্স গ্যাপ কিন্তু অনেক বেশি। মানে আমি তো শুরু করি, আমার রিসোর্স কট্টুক দরকার, কট্টুক মোবিলাইজ করতে, গ্যাপ কিন্তু অনেক বেশি। সেই জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IDB এদের তো আমার যেতে, কিন্তু আমি তো বড়ও করতে পারবো না ইনডেফিনেটলি। আমার ডেট সার্ভিস লায়াবিলিটি যদি বেড়ে যায় তখন তো আবার ট্যাক্স দিতে হবে আপনার। আমার ঋণ শোধ করতে হলে আমরা তো ডিফল্টার হয়নি, কিন্তু হবো না। তো এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের যারা সামনে করে যে আমরা উই ওয়াক রেজরে, খুরের উপর দিয়ে আমরা হাঁটি। এদিকে পড়লে পড়বো, খুরটা হলো ব্রিজ, ডান দিকে পড়লে এই যে পড়বেন, আর ওদিকে আপনাদের হাতে গিয়ে পড়বে, তখন আপনারা মান দেবেন, আর ওদিকে আমরা পানিতে পড়বো। আর খুরের মধ্যে আমরা একটা সারা রেজরে করি আর কি, খুব থিন আমাদের টাইট টাইট। এর মধ্যে চেষ্টা করছি, বলবো না যে খুব আইডিয়া আদর্শ, তবু কিন্তু অন্য অন্য কান্ট্রির তুলনায় আমরা খুব খারাপ না, মোটামুটি তো ম্যাক্রো হিসেবে আমরা মোটামুটি ভালো। তবে ডেফিনেটলি একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার, সেটা অনেক দূরে। সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতেই হবে, উপায় নাই। আপনার যেমন আছে না যে আপনারা ট্যাক্স নেই অন্যকে দেবেন, কিন্তু সেটাও হয় না, গরিবরা ওই ট্যাক্সের রেভিনিউ হিসাব হয় না। অর্থাৎ আমরা চেষ্টা করছি করতে, এইটা একটু লং টার্ম, মধ্যমেয়াদী হয়তো কিছু করা যাবে। শর্টে আমার ফোকাস হলো ফাইন্যান্স সেক্টর, ব্যাঙ্কগুলো ঠিক করা, কতগুলো বাজে ব্যাংক আছে, বোর্ডে ঝামেলা আছে, ওটাকে ঠিক করা। আর এদিকে আপনার ডিফল্ট লোন কত, ঘরে ধরে 16%, এই সে তো আপনার কোন ব্যাংকে জানি 80% লোনই আর ডিফল্ট। ওই ব্যাংক আমার সময় কত টাকা ছিল ডিফল্ট লোন? 28,000 29,000 কোটি টাকা। আজকে ওরা করে 2.5 লক্ষ কোটি টাকা নেই। তাই এখন এই টাকাগুলো করতে আমরা আমাদের ফেরত দিতে হবে। আপনার ডিপোজিটের টাকা ফেরত দিতে হবে না, ডিপোজিটের টাকা সহই তো না, একজনে তো নিয়ে গেছে একটা ব্যাংকের 80%। অর্থাৎ ওগুলো আবার সরকার ইনহেরিট করবে, সরকারকে বলবো না যে ডিপোজিটের টাকা আপনার সবাই পাবে, হয়তো সময় পাবে। কারণ 1 লক্ষ টাকা চেক দেন, কারণ হয়তো 10,000 করে। অবশ্যই আমি বাংলাদেশ ব্যাংকে বলে তুমি তাড়াতাড়ি ডিপোজিট টাকাটা উঠে দিতে থাকি, কারণ এটা মানুষের পাওনা টাকা, এটা তো উইকার সিস্টেম।